নমস্কার, কাহিনী চ্যানেলে আপনাকে স্বাগত। আজ শোনাতে চলেছি সাহিত্যিক সেকেন্দার আলী শেখ রচিত রজত বাড়ি ফেরেনি। গল্পটি পতিত পাবন পাবলিশার্স প্রকাশিত বিশ্বসেরা রহস্য গল্প বইটি থেকে সংগ্রহ করা হয়েছে। সম্পূর্ণ গল্প পাঠে আমি চুমকি দত্ত বসু। আপনাদের এই কাহিনী চ্যানেলে আমরা বিভিন্ন স্বাদের নতুন নতুন গল্প উপস্থাপনা করি। গল্পটি ভালো লাগলে লাইক করবেন এবং নিজেদের প্রিয়জনদের সাথে শেয়ার করে নেবেন। আর গল্পটি কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানাতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের উপস্থাপনা, রজত বাড়ি ফেরেনি। ডিসেম্বরের সেই রবিবারের অন্যান্য দিনের সঙ্গে কোনো তফাৎ ছিল না। বৃষ্টি বাদলের পর আবহাওয়ার গোলযোগও ছিল না। রৌদ্র করজ্জ্বল সেই রবিবারে খোদ লালবাজারে ছিল অন্যান্য দিনের মতোই ব্যস্ততা। হুশ হাস করে লাল বাতি লাগানো গাড়িগুলো যাচ্ছে আসছে। অফিসের অন্দরমহলে রাজ্যের শান্তি শৃঙ্খলা রাখার জন্য অফিসারদের আলাপচারিতাও চলছিল নিয়ম মতো। অপরাধ বিজ্ঞানীরা বিভিন্ন পরিসংখ্যান মিলিয়ে গবেষণার মাধ্যমে জানতে চাইছিলেন রাজ্যের পরিস্থিতির হাল হদিশ। দোতলার একটা ঘরের কোণে বড় টেবিলে গোয়েন্দা চন্দ্রদেব ভট্টাচার্য আপন মনে সিগারেট টানছিলেন সেই সময়। চিন্তিত মুখে ধোঁয়া ছাড়তে ছাড়তে বারবার তাকাচ্ছিলেন লালবাজারের সদর গেটের দিকে। তারপর কি মনে করে আলমারি থেকে বার করে আনলেন একটা মোটা বই। বইটার মলাটে বড় বড় করে লেখা ক্রিমিনাল সাইকোলজি। আমি চন্দ্রদেবের অফিসে ঢুকেই মন্তব্য করলাম, সাত সকালে আবার কি পড়ছো? সুবোধ বালকের মতো পরীক্ষার পড়া তৈরি করছো নাকি? হ্যাঁ, পরীক্ষাই তো। সারা জীবন ধরে কত পরীক্ষা তো দিলাম, তবু এর শেষ আছে কি? একটার পর একটা পরীক্ষা দিয়েই তো মানুষকে এগিয়ে যেতে হবে। হাসতে হাসতে আমি বললাম, তুমি গোয়েন্দা না হয়ে বড় সাহিত্যিক কিংবা দার্শনিকও হতে পারতে। আলিদা, কিভাবে তুমি হাসছো জানি না। ঠাকুর পুকুরের কিডন্যাপিং কেসটা নিয়ে খুবই চিন্তিত আছি। চল জ্যান্ত একটা ছেলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে কোথায় নিখোঁজ হলো তা নিয়েই তো এই বিপত্তি। আমি সহজভাবেই বললাম, কোথায় আবার? আজকালকার স্কুলের ছেলে মেয়েদের তো দেখছি। আমার মনে হয় কোনো বন্ধুকে নিয়ে সিনেমা দেখতে গিয়েছে। সিনেমা দেখতে গেলে তো বাড়ি ফিরবে। আজ 3 দিন ছেলেটি মানে রজত নিপাত্তা। তাই তুমি কি মনে করো রজত 3 দিন ধরে সিনেমাই দেখছে? তাহলে হয়তো নায়ক সাজতে বম্বে গিয়ে পড়ে আছে। চন্দ্রদীপ সিগারেটের শেষ টানটা দিয়ে অ্যাস্ট্রেতে সিগারেটের শেষাংশটা চেপে দিতে দিতে হো হো করে হাসতে হাসতে বলে, সত্যি তোমার মাথা। ওই মাথায় গোবর আছে না পুকুরের পাঁক আছে কে জানে। চন্দ্রদীপ ওইভাবে আমাকে ইনসাল্ট করার মানে? মানে আবার কি? 9-10-এ পড়া ছেলে হলে তোমার কথা মানতে পারতো। তাহলে একদিক থেকে আমি ঠিক বলছি। এইরকম মন গড়া যুক্তি দিয়ে নিজেকে খুব ধন্য মনে করি। তোমার যুক্তি ঠিক তা জানে, কিন্তু একটা ছোট্ট ছেলের পালিয়ে গিয়ে হিরো সাজার প্রবণতা আসবে কি করে? তার মানে? চন্দ্রদীপের চোখে চোখ রেখে জানতে চাই। চন্দ্রদীপ বিজ্ঞের মতো বলে, তোমার আগে জানা উচিত ছিল রজতের বয়স কত। কত আবার? 11-12 হবে। 11-12 বছরের ছেলে আমাদের দেশে পরিণত হয়ে উঠতে পারে ঠিকই, কিন্তু এই কেসে রজতের স্বেচ্ছা আত্মগোপন কিংবা স্বেচ্ছা নির্বাসন নয়, বা এখানে ঠিক হিরো সাজার কোনো ক্লু নেই। এর পিছনে কিডন্যাপিং ব্যাপার জড়িয়ে আছে। আমার দৃঢ় বিশ্বাস সামওয়ান কিডন্যাপড হিম। তাহলে উপায়? উপায় একটা বার করতেই হবে। প্রশাসনিক লোকজন এই কেসের কুল কিনারা করতে পারছে না বলেই আমার মতো বেসরকারি গোয়েন্দাকে এই কাজে লাগানো হয়েছে। শুধু স্কুল নয়, কিডন্যাপের কেসে শুধু পরিস্থিতি উত্তাল নয়, পুলিশ প্রশাসনও বেশ বেকায়দায় পড়ে গিয়েছে। আমি মাথা চুলকে মন্তব্য করি, এত বড় কলকাতা শহরের অলিতে গলিতে, না রাজ্যের বাইরে? রজতকে নিয়ে কোথায় লুকিয়ে রেখেছে না তাকে প্রাণে মেরে দিয়েছে তা জানা তো মুশকিল। এ সত্যই অসম্ভব ব্যাপার।
চন্দ্রদীপ তবু দৃঢ়তার সঙ্গে বলে, অসম্ভবকে সম্ভব করার জন্যই তো আমাদের ডাকা হয়েছে। দেখতে দেখতে ধোপদুরস্ত পোশাকে রুমের মধ্যে ঢুকলেন মিস্টার মণিময় মণ্ডল। মিস্টার মণ্ডল পেন তৈরির ব্যবসা ছেড়ে দিয়ে বিভিন্ন ডিপার্টমেন্টাল পরীক্ষা দিয়ে আজ নিজের গুণে লালবাজারের বড় অফিসার হয়ে উঠেছেন। এটা সম্ভব হয়েছে স্ত্রী মুনমুনের জন্য। মুনমুনের উৎসাহে নিজের কেরিয়ার গড়ে তুলেছেন। মিস্টার মণিময়কে দেখে গোয়েন্দা বন্ধু চন্দ্রদেবী বলল, আপনার জন্যই বারবার সদর গেটের দিকে তাকাচ্ছিল। হ্যাঁ, একটু দেরি হলো বলে দুঃখিত। মণিময় বাবু নিজের ভুল স্বীকার করলেন। তারপর চোখ মুখটা হঠাৎ টান টান করে বললেন, আর ইউ রেডি? ইয়েস, লেট আস গো। এখন আমাদের ঠাকুরপুকুর যেতে হবে। গাড়ি এগিয়ে চলল ঠাকুরপুকুরের দিকে। মণিময় মণ্ডল নিজেই গাড়ি চালালেন, পাশে চন্দ্রদীপ ভট্টাচার্য। ওরা দুজনে এই কিডন্যাপ কেসের বিষয়ে অনেক কথা বলছিল। জানি না কোনো ক্লু পেল কিনা। কয়েকজন কনস্টেবল নিয়ে গাড়িটা ঠাকুরপুকুর বাজার পেরিয়ে থামলো একটা ছোট্ট দোতলা বাড়ির সামনে। বাড়ির সামনে ছোট্ট গেটে বগনভেলিয়ার ঝোপ, লাল সাদা ফুলে গেটটা বেশ মানিয়েছে। গেটের পাশে সাদা পাথরে ছোট্ট করে লেখা ভালোবাসা, তার নিচে লেখা ডক্টর রথীন্দ্র নারায়ণ সেন। জিপ থামার আওয়াজ পেয়েই এক ভদ্রলোক কাঁচের দরজা ঠেলে বাইরে বেরিয়ে এলেন হন্তদন্ত হয়ে। ভদ্রলোকের মুখে কিরকম একটা দুশ্চিন্তা, চুল উস্কো খুস্কো, সারা মুখমণ্ডলে যেন ছড়িয়ে আছে চিন্তার ছাপ। ভদ্রলোক অনেক কষ্ট করে মুখে অনেক প্রসন্নতা আনার চেষ্টা করে বললেন, থ্যাংক ইউ মিস্টার ভট্টাচার্য, থ্যাংক ইউ মিস্টার মণ্ডল, আপনাদের অপেক্ষায় ছিলাম। রথীন্দ্রনারায়ণ সেনের সঙ্গে ঢুকলাম ভালোবাসার ভেতরে। বসার ঘরের সেন্টার টেবিল জুড়ে আমরা বসলাম। সেন্টার টেবিলের বড় ফুলদানিতে রাখা ফুলগুলো যেন বিবর্ণ। দেখে মনে হলো ফুলগুলো বেশ কদিন পাল্টানো হয়নি। মিস্টার মণিময় মণ্ডল জানতে চাইলেন, আপনার ছেলে আই মিন রজত কোন স্কুলে পড়তো? কিভাবে এবার নিখোঁজ হলো? এ কথা কতবার বলবো? নিখোঁজ কিভাবে হয়েছে তা আমার জানা নেই। আমি অফিস থেকে ফিরেই শুনলাম রজত স্কুল থেকে ফেরেনি। তখন স্কুল মানে মালতীবালা হাই স্কুলে টেলিফোন করে জানলাম 4টের সময় সমস্ত ক্লাসের ছুটি হয়ে গেছে এবং সব ছেলেমেয়েরাই যে যার বাড়ি ফিরে গেছে। চন্দ্রদীপ ছোট্ট করে জানতে চাইল, আপনি যখন টেলিফোন করলেন তখন সময় কটা? তখন 5:30 হবে। স্কুল কত দূরে? কিভাবে আসে? মাত্র 5 মিনিটের পথ, স্কুল থেকেই হেঁটে আসে। মিস্টার মণিময় মণ্ডল জানতে চাইলেন, কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত বলে আপনার মনে হয়, কিংবা কাউকে আপনার সন্দেহ হয়? আমার কাউকেই সন্দেহ হয় না। তাছাড়া আমি মনে করি আমার কোনো শত্রু থাকতে পারে না। দেখলাম চন্দ্রদীপ ভট্টাচার্য সম্ভবত কোনো ক্লু না পেয়ে একটা সিগারেট ধরালো, কারণ বন্ধুটি চিন্তামগ্ন হলেই সিগারেট ধরাতে পছন্দ করে। চন্দ্রদীপ এক মুখ ধোঁয়া গল গল করে ছাড়তে ছাড়তে বলল, অজাত শত্রু লোক জীবনে এই প্রথম দেখলাম। দেবতাদের শত্রু থাকে, আর আপনি বলছেন আপনার কোনো শত্রু নেই। তাই তো আমি মনে করি। আমি তো শান্তিতে থাকতেই দেশের বাড়ি বিক্রি করে কলকাতায় এসে এই বাড়ি তৈরি করলাম। হঠাৎ চন্দ্রদীপের মুখটা যেন উজ্জ্বল হয়ে উঠল। আসলে সিগারেট টানলে বুদ্ধির কল কবজা যেন ওর খুলে যায়। চন্দ্রদীপ অত্যন্ত নিবিষ্ট মনে রথীন্দ্রনারায়ণ বাবুর দিকে প্রশ্ন ছুড়লেন, দেশের বাড়ি বিক্রি করেছেন শান্তিতে থাকবার জন্য? হ্যাঁ, তাই তো। আমি চাকরি করি, আমার তো একটা ভবিষ্যৎ আছে। ভাইগুলো কাজকর্ম করবে না, শুধু আমার উপার্জনের পয়সা। আমি থাকতে না পেরে বলি, ঠিকই তো ঠিকই তো, আপনার খাবে, আপনার উপরেই চোখ। আহ আলিদা, তোমার মহাভারতের গল্প রাখো, ভদ্রলোকে বলতে দাও।
বন্ধু চন্দ্রদীপ চোখের ইশারা করে আমাকে থামতে বলল। রথীন্দ্রনারায়ণ বাবু বলতে লাগলেন, শুধু খেলে তো হতো, ভাইগুলো আমারই উপার্জনে খেয়ে আমার উপর চোখ রাঙাবে। বলে কি জানেন, ভাইগুলো বলে বাবা খরচ করে লেখাপড়া শিখিয়েছেন, তাই আমাকে নাকি সারা জীবন ইনকামের ভাগ দিতে হবে। মিস্টার মণিময় বাবু জানতে চাইলেন, আপনি কি করলেন, ভাগ দিলেন? যতদিন ব্যাচেলর ছিলাম ততদিনই তো দিয়েছি। বিয়ের পর আমার স্ত্রী বললে, সব যদি দিয়ে দেবে ভাইদের, তাহলে তোমার ভবিষ্যৎ কি হবে? তখন অফিসের এক কলিগের সহযোগিতায় ঠাকুরপুকুরে এই বাড়িটা কিনলাম, ছেড়ে দিলাম আমতলায় বাড়ি। আমি বললাম, ঠিকই করেছেন, নিজের ভবিষ্যৎ নিজেকেই দেখা উচিত। ভবিষ্যৎ দেখে আর কি করব? জানেন স্যার, যে রজতকে নিয়ে এত স্বপ্ন দেখা, সেই রজতই তো নেই। আমার একমাত্র ছেলেকে হারিয়ে আমার বুকটা এখন খা খা করছে। প্লিজ স্যার, আমার ছেলেকে ফিরিয়ে দিন। চন্দ্রদীপ কি মনে করে জিজ্ঞাসা করলে, আপনার কোনো ভাই এই বাড়িতে কখনো এসেছে? হ্যাঁ, ওই বদমাসটা, মানে সেজোটা বার তিনেক এসেছে। কি আর করবে, পকেট মানি জোগাড় করার জন্য আমার কাছে প্রথম প্রথম আসতো। কি নাম ওর? বল্টু। ভালো নাম ব্রতীন্দ্র নারায়ণ সেন। আসলে কি জানেন, বল্টুটা খুন খারাপি নিয়েই থাকে, 7 রাজ্যের ঝামেলা নিয়ে থাকে। যেখানে গন্ডগোল সেখানেই বল্টু। বলে বলে ওকে পারিনি। তারপর কি একটা কেসে থানায় অ্যারেস্ট হবার পর বল্টুকে এ বাড়িতে আসতে বারণ করে দেওয়া হয়েছে। চন্দ্রদীপ প্রশ্ন করে, এই বাড়িতে আসতে বারণ করলেন আপনি? ঠিক তখনই এক ভদ্র মহিলা পর্দা সরিয়ে ঘরে ঢুকেই জানালেন, ওই ক্রিমিনাল বল্টুকে বারণ করেছি আমি। একজন ক্রিমিনাল আমার বাড়িতে আসবে তা আমি চাইনি। রজত বড় হয়ে শুনবে তার কাকা ক্রিমিনাল গুন্ডা, তাই রজতের কথা ভেবে আমি সাফ বলে দিয়েছি কোনো দিন এই বাড়িতে আসবে না। চন্দ্রদীপ দাঁতে দাঁত ঘষে মন্তব্য করলো, হুম, মনে হয় বল্টুকে আমি চিনি, বেশ গুন্ডা প্রকৃতির তো। ঠিকই বলেছেন। শ্রীমতী সেন কিছুটা আশ্চর্য হয়ে বলে, গুন্ডা বদমাস এ বাড়িতে আসবে, লোকে বলবে কি? দাঁড়ান দাঁড়ান, ওর একটা ছবি দেখাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই শ্রীমতী সেন ছবির একটা অ্যালবাম নিয়ে এলেন। টেবিলে অ্যালবামটা রাখতে রাখতে বললেন, এই সেই গুন্ডা, দেখুন দেখুন বিয়ের দিন গুন্ডা ঠাকুরপোটা কেমন ফুলবাবু সেজে আছে। বিয়ের দিনে তোলা সেই ফটোর অ্যালবামটা চন্দ্রদীপ ভালো করে দেখতে থাকলো। তারপর বলল, যদি কিছু মনে না করেন, মাত্র এই একটা ছবি আপনার অ্যালবাম থেকে নিতে পারি? নিশ্চয়ই নেবেন। ছবিটা পুলিশকে দেব বলেই ভাবছিলাম। ছবি দেখে ওটাকে অ্যারেস্ট করতেই পারেন। মণিময় বাবুর গায়ে খাকি পোশাক ছিল, তাই তিনি বললেন, মিস্টার ভট্টাচার্য, ছবিটা আপনার কাছে রেখে দিন। আমি থাকতে না পেরে চন্দ্রদীপের কানে কানে বলি, ছবি ছবি করে সময় নষ্ট করছো কেন? নিখোঁজ ছেলেটাকে উদ্ধার করবে কখন? চন্দ্রদীপ কনুই দিয়ে আমাকে ধাক্কা মেরে বলে, সাইলেন্ট। তারপর রজতের বাপ মার মুখের দিকে তাকিয়ে কি যেন ভেবে বলে, এবার আমরা একটু রজতের পড়ার ঘরটা দেখব। রথীন্দ্রনারায়ণ বাবু অবাক হয়ে বললেন, পড়ার ঘর দেখে কি করবেন? পড়ার ঘরে রজত কি লুকিয়ে আছে? পড়ার ঘরে কি আছে কি নেই তা নিয়ে অত চিন্তিত কেন মিস্টার সেন? সবকিছু জানলে তো আপনি ডিটেকটিভ হয়ে যেতেন। রথীন্দ্র নারায়ণ বাবু কি মনে করে কথা বাড়ালেন না। তারপর চেয়ার ছেড়ে উঠে বললেন, চলুন, রজতের ঘরে চলুন। পুলিশ অফিসার মণিময় মণ্ডল, গোয়েন্দা বন্ধু চন্দ্রদীপ ভট্টাচার্য ও আমি 3 জনে রজতের ঘরে ঢুকলাম। চন্দ্রদীপ রজতের চেয়ারে বসে টেবিলে রাখা বই ও খাতাগুলো ভালো করে দেখতে থাকলো। মণিময় বাবুও ঘরের চারদিক নিরীক্ষণ করতে লাগলেন মন দিয়ে। চন্দ্রদীপ একটা সুদৃশ্য খাতার পাতা ওল্টাতে ওল্টাতে দেখলেন ছোট্ট একটা ছবি। ছবিটা হাতে তুলে নিয়েই রথীন্দ্র নারায়ণ বাবুকে জিজ্ঞাসা করলেন, এই ছবিটা কি রজতের?
না, রজতের ছবি ওই তো দেওয়ালে ঝুলছে। তাহলে এটা কার? তা বলতে পারবো না। চন্দ্রদীপ সদুত্তর না পেয়ে সেই খাতাটা মুড়ে সাজিয়ে দিলেন টেবিলের উপর। খাতাটার মলাটে হাত বুলোতে বুলোতে দেখে নিলেন কি সব লেখা। তারপর পুলিশ অফিসার মণিময় মণ্ডলের উদ্দেশ্যে চন্দ্রদীপ ভট্টাচার্য বললেন, তদন্ত কি শেষ করতে পারি মিস্টার মণ্ডল? ইয়েস, নাও উই ক্যান গো আউটসাইড। রথীন্দ্র নারায়ণবাবু ভীষণ ভেঙে পড়ে বললেন, আজ 3 দিন হলো ছেলেটা নেই। প্লিজ প্লিজ স্যার, আমার রজতকে ফিরিয়ে দিন। ভেঙে পড়বেন না। হ্যাঁ, ভালো কথা। কোনো উড়ো টেলিফোন পেয়েছেন কি, বা কেউ টাকা চেয়ে চিঠি দেয়নি তো? না, ও সব কিছু পাইনি। পেলে জানাবো। আমি সহজভাবে মন্তব্য করি, নিশ্চয়ই তাহলে রজত বেঁচে নেই। মনে হয় কোনো লোক ওকে মেরে। না না, ও কথা বলবেন না। রজত ছাড়া পৃথিবীতে আমাদের কেউ নেই। কান্নায় ভেঙে পড়েন রজতের মা। আমরা ওদের সান্ত্বনা দিয়ে বেরিয়ে পড়লাম। চন্দ্রদীপ জিপের দিকে এগোতে এগোতে বলল, বিয়ে করনে তো, তাই ছেলের মর্ম কি বুঝবে? বাবা মার সামনে ছেলের মৃত্যুর কথা বলতে নেই। আমি ভুলটা স্বীকার করে নিয়ে বললাম, সরি, আমার ভুল হয়েছে। পরে জিপটা স্টার্ট দিতেই চন্দ্রদীপ বলল, মিস্টার মন্ডল, আমাদের এক্ষুনি মালতীবালা হাই স্কুলে যেতে হবে। পুলিশ অফিসারটি মণিময় মণ্ডল কোনো কথা বললেন না, শুধু ঘাড় কাত করে সম্মতি জানালেন। মালতীবালা স্কুলে তখন টিফিন পিরিয়ড। শত শত ছেলেমেয়েরা সেই সময় মাঠ জুড়ে ছুটোছুটি করছে। ডিসেম্বরের মিষ্টি রোদ পোহাচ্ছে অনেকেই। অজস্র স্কুলের মতো হাসি আনন্দে ফুটে আছে তারা স্কুলের মাঠ জুড়ে। শুধু এর মধ্যে রজত নেই। রজত কোথায় তা কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেও জানা গেল না। তেমনই বলতে পারল না কেউই। 3 দিন আগে রজত কখন কার সঙ্গে বাড়ি ফিরেছে। রজতের খোঁজে চন্দ্রদীপ পায়ে পায়ে ঢোকে স্কুল অফিসে। প্রধান শিক্ষক সুমিত মোদক তখন নিজের ঘরেই ছিলেন। চন্দ্রদীপ নিজের পরিচয় দিয়ে প্রধান শিক্ষকের কাছে জানতে চাইলেন, ক্লাস 5-এর রজত সম্পর্কে আপনি কি কিছু জানেন? প্রধান শিক্ষক জানালেন, লোকাল পুলিশকে তো আগেই বলেছি, রজত ভালো ছেলে। ছেলেটির স্বভাব চরিত্রও ভালো, খুব ঠান্ডা প্রকৃতির। অন্য কিছু জানেন কি? অন্য কিছু আর কি বলবো? স্কুলের বাইরে বাড়ি যাবার সময় যদি নিখোঁজ হয়, আমি কি করব? তারপর প্রধান শিক্ষক একটা কলিং বেল টিপলেন। কলিং বেলের আওয়াজ পেয়ে একটা বুড়ো ধরনের লোক রুমে ঢুকতেই প্রধান শিক্ষক সুমিত মোদক চশমার কাঁচ মুছতে মুছতে বললেন, জিওগ্রাফির খাতাটা একটু নিয়ে এসো, ক্লাস 5। লোকটা একটা খাতা নিয়ে আসতেই তা খুলতে খুলতে প্রধান শিক্ষক বললেন, বৃহস্পতিবার ক্লাস 5-এ জিওগ্রাফির ক্লাসে ছিল 6th পিরিয়ডে। এই দেখুন, এই দেখুন, রজত সেন ওই ক্লাসে প্রেজেন্ট ছিল। চন্দ্রদীপ খাতাটা নিয়ে তা দেখলো। তারপর পকেট থেকে ছোট্ট একটা ছবি বার করে বললেন, এই ছেলেটির নাম কি কুমারের শর্মা? 5-এর ছেলে তো, তাই বলতে পারবো না, তবে দেখছি, বলে প্রধান শিক্ষক বাইরে বেরিয়ে গেলেন। সেই মুহূর্তে আমি জিজ্ঞেস করলাম, চন্দ্রদীপ, এসব তুমি জানলে কি করে? জানলাম খাতা দেখে। যে খাতার মধ্যে এই ছবিটা ছিল, সেই খাতার উপর কুমারেশের নাম লেখা আছে। ওই নামটা আমি রজতের টেবিলের উপর সাজিয়ে রাখা খাতা থেকেই পেয়েছি। একটু পরে একটা চালাক চোস্ত ছেলেকে নিয়ে প্রধান শিক্ষক নিজের রুমে ঢুকতে ঢুকতে বললেন, অবশেষ, দেখো তো চিনতে পারো কিনা এই ছবিটা কার? ছবিটা দেখেই সেই অবশেষ নামের ছেলেটি বলল, এটা কুমারেশের ছবি স্যার। যাও, ওকে একটু ডেকে নিয়ে এসো। ছেলেটি চলে গেল। প্রধান শিক্ষক হাসতে হাসতে বললেন, আসলে 5-এর টিচার কম, ছাত্র বেশি। 5-এর 3টে সেকশনে মোট 180 জন ছাত্র। কজনকেই বা চিনে রাখি? আর তাছাড়া মাত্র 3 মাস 5-এর ক্লাস হয়েছে।
আমি মন্তব্য করলাম, সর্বত্রই একই অবস্থা স্যার। এখন ছেলে বেশি, স্কুল কম। স্কুল কলেজের অভাবে কত ছেলে পড়াশোনা করতে পারছে না। ভালো ডিভিশন না পেলে অনেকেই কলেজে ভর্তি হতে পারছে না। কথা বলতে বলতে অবশেষ একটি ছেলেকে সঙ্গে নিয়ে ঢুকলো প্রধান শিক্ষকের ঘরে। প্রধান শিক্ষক ছেলেটির দিকে একবার তাকিয়ে নিয়েই বললেন, জিজ্ঞাসা করে নিন, কি জিজ্ঞাসা করার আছে। চন্দ্রদীপ ছবির সঙ্গে ছেলেটির মুখ একবার দেখে নেয়। ঠিক তখন মিস্টার মণ্ডল দুম করে প্রশ্ন করলেন, রজত কোথায় এখন কুমারেশ? কুমারেশ কোনো কথা বলতে পারে না, শুধু কাঁপতে থাকে। চন্দ্রদীপ তাকে সাহস দিয়ে বলে, তোমার কোনো ভয় নেই, তুমি বলো, তোমার কোনো ক্ষতি হবে না। কুমারেশ পিট পিট করে চন্দ্রদীপকে একবার দেখে নেয়। তারপর পুলিশের পোশাক পরা পুলিশ অফিসারকে দেখে হঠাৎ আঁতকে ওঠে। কাঁপতে কাঁপতে বলে, জানি না কিছু, আমি জানি না কিছু। তারপরেই হঠাৎ কেঁদে ফেলে কুমারেশ। চন্দ্রদীপ কুমারেশের মনের অবস্থা বুঝতে পেরে ছেলেটির বন্ধু সাজার জন্য বলে, আহ, বলেছি তো কুমারেশ কিছু জানে না। কুমারেশ ভালো ছেলে, ওকে জ্বালাবেন না। ও যদি কিছু জানতো তাহলে তো বলেই ফেলতো। রজত কোথায়, ও কি করে জানবে? চন্দ্রদীপ এসব কথা বলতে বলতে হাসি মুখে কুমারেশের দিকে এগিয়ে যায়। তারপর আবার বলে, পুলিশের লোকের কাছে ও কি বলবে, ও জানে না কিছু। তারপর কুমারেশের চোখে চোখ রেখে বলে, তাই না কুমারেশ? কুমারেশ ঝরঝর করে কেঁদে ফেলে। কান্নার মাঝে ওর চোখ দিয়ে জল গড়িয়ে আসতে থাকে। চন্দ্রদীপ ইশারা করে পুলিশ অফিসার মিস্টার মণ্ডলকে বলেন, প্লিজ ওয়েট হিয়ার, ক্যান আই ট্রাই টু নো সামথিং ফ্রম কুমারেশ? ইয়েস। বুঝতে পারলাম চন্দ্রদীপ অভিনয়ের আশ্রয় নিয়েছে, তাই কুমারেশের পিঠ চাপড়ে চাপড়ে সাবাস জানাচ্ছে বারবার। চন্দ্রদীপ রাগত চোখে আমাদের দিকে তাকিয়ে জানালো, কুমারেশ জানে না কিছু, আমিও জানি না কিছু। চলো কুমারেশ, আমরা বেরিয়ে যাই। কুমারেশকে নিয়ে চন্দ্রদীপ ঘর ছেড়ে বেরিয়ে গেল। আমি মন্তব্য করলাম, পুলিশ দেখে ভয় পেয়ে গেছে ছেলেটি, তবে চিন্তার কিছু নেই। চন্দ্রদীপ দুদে গোয়েন্দা অফিসার, কুমারেশের সব কথা বার করে নেবেই। প্রধান শিক্ষক সুমিত বাবু কখন চায়ের কথা বলেছিলেন জানতে পারিনি। বুড়ো মতো সেই লোকটা ট্রে করে চা এনে আমাদের হাতে তুলে দিল। একটা কাপ বেশি হওয়াতে সেই লোকটা জানতে চাইলো, স্যার, আর একজন কোথায়? বাইরে কথা বলছেন। বুড়ো লোকটি চায়ের কাপ নিয়ে বাইরে দিতে যাচ্ছিল। ঠিক সেই সময় মিস্টার মণ্ডল বললেন, ওয়েট ওয়েট, বাইরে চা নিয়ে যাবেন না। চা নিয়ে ওকে দিলে ছেলেটি খারাপ ভাববে। কি করব তাহলে? কিছু করতে হবে না, চা ভর্তি কাপটা টেবিলে রেখে দাও। চা খেতে খেতেই বললাম, সত্যি যা দিনকাল চলছে স্যার, ছেলে মেয়ে মানুষ করাই দায়। প্রধান শিক্ষক মহাশয় কি যেন একটা বলতে যাচ্ছিলেন। ঠিক তখনই হন্তদন্ত হয়ে রুমের ভিতরে ঢুকে চন্দ্রদীপ সবার উদ্দেশ্যে বলল, দেরি করলে হবে না, আমাদের এক্ষুনি যেতে হবে। তারপর প্রধান শিক্ষকের উদ্দেশ্যে জানালো, ধন্যবাদ স্যার, আপনাকে বিরক্ত করলাম, আমরা এখন আসছি। জিপ আবার ছুটে চলল ডায়মন্ড হারবার রোড ধরে। কোথায় যাচ্ছি তা অনুমান করতেও পারলাম না। চন্দ্রদীপ গলার স্বর শক্ত করে বলল, ড্রাইভার, আমতলা চলো। বুঝতে পারলাম জিপ ছুটে চলেছে বল্টুর উদ্দেশ্যে। জোকা পার হবার পর চন্দ্রদীপই মুখ খুলল, দেরি করলে হবে না। কুমারেশ জানালো বল্টুকে সে চেনে, আগেও রজতের সঙ্গে কথা বলতে দেখেছে। তাছাড়া বল্টুর ছবি দেখেই কুমারেশ বল্টুকে আইডেন্টিফাই করতে পেরেছে। আমতলা মোড়ে আসার পথে চন্দ্রদীপ হঠাৎ হাঁক দিল, রোকিয়ে ড্রাইভার সাব, রোকিয়ে। কি জানি কি মতলবে জিপ থেকে নেমে চন্দ্রদীপ হনহনিয়ে বিষ্ণুপুর থানার মধ্যে ঢুকে গেল। 5 মিনিট পরে যখন বেরিয়ে এলো তখন তার সঙ্গে বিশাল পুলিশ বাহিনী। চন্দ্রদীপ পুলিশের জিপের সামনে উঠতে উঠতে বলল, মিস্টার মণ্ডল, ইনি ওসি সৌমেন সর্দার। সৌমেন সর্দার ঊর্ধ্বতন অফিসারকে স্যালিউট জানালেন। চন্দ্রদীপ বলল,
আমি মিস্টার সর্দারের জিপেই উঠছি, আপনি আমাদের অনুসরণ করুন। বিষ্ণুপুর থানার জিপ পিচ রাস্তা ছেড়ে দিয়ে মাতালের ঠেস থেকে মাটির রাস্তা ধরল। মাটির রাস্তার সে ধুলোয় সব যেন ধুলোময়। একটা গাড়ির পেছনে আর একটা গাড়ি চালানোই দায়। পুলিশের ফাটানো টিয়ার গ্যাসের সেল এর থেকে ভালো। ওসের গাড়িটা একটা পুরনো আমলের বাড়ির কাছে থামলো, তার পিছনে আমাদের গাড়িটা। চন্দ্রদীপ ইতস্তত করে একটা লোককে কি একটা জিজ্ঞাসা করবে মনে করেও করলো না। তারপর নিজের মনে বিড়বিড় করে বলল, রথীন্দ্র নারায়ণ সেনের বাবার নাম তো জানা হয়নি, খোঁজ নেব কিভাবে? তারপর হঠাৎ হাসি মুখে পথচারী লোকটাকে প্রশ্ন করে, ব্রতীন্দ্র নারায়ণ সেনের বাড়ি কোনটা? আসুন, আমি যাব ওই বাড়িতে। অবশ্যই, ওর বাবা ক্ষিতীন্দ্র নারায়ণ সেন বাড়িতেই আছেন। বোঝা গেল পথচারী লোকটা পোস্ট অফিসের পিয়ন। পিয়নটা চিঠি দেখিয়ে বলল, ব্রতীন্দ্র মানে আমাদের বল্টু চিঠি এসেছে। বল্টুর চিঠি এসেছে মানে? বল্টু তো থাকে কানপুরে, তা প্রায় 3 বছর হলো। ছেলেটা বুড়ো বাপ মার জন্য প্রতি মাসে টাকা পাঠায়, চিঠিতে খোঁজ খবর নেয়। চন্দ্রদীপের কপালের ভাঁজ স্পষ্ট ফুটে উঠল। রজতকে কিডন্যাপের ব্যাপারে তাহলে কি বল্টু জড়িত নয়? কিংবা বল্টু কি রজতকে কিডন্যাপ করে কানপুরে পালিয়েছে? অন্য ভাইয়েরা কেউ বাপ মাকে দেখে না? অন্য ভাই বলতে সতীন্দ্র নারায়ণ সেন মানে ছোট ভাই সতু কোলাঘাটে থাকে। সতু অবশ্য কদিন আগে বাড়ি এসেছিল, মানে কাছাকাছি তো, 1.5 ঘন্টাও লাগে না ট্রেনে। সত্যি কোনো ক্লু পাওয়া গেল না। রথীন্দ্র নারায়ণ সেনের বাবা ক্ষিতীন্দ্র নারায়ণ সেন বুড়ো বয়সে নাতির জন্য চোখের জল ফেলেন। তিনি বলেন, বল্টুর তো 3 বছর বাড়ি আসেনি। চন্দ্রদীপের চোখে মুখে তখন প্রবল উত্তেজনা। বাড়িতে বল্টু নেই, সে আসেনি 3 বছর, তাহলে অপরাধী কে? যথারীতি সেদিন পুলিশ অফিসার মিস্টার মণ্ডলের সঙ্গে গোয়েন্দা বন্ধু চন্দ্রদীপকে ফিরে আসতে বাধ্য হতে হলো। সোমবার সকালে লালবাজারেই বসেছিলেন চন্দ্রদীপ। হঠাৎ টেলিফোনটা ঝনঝন করে বেজে উঠল। হ্যালো, ডিটেকটিভ চন্দ্রদীপ ভট্টাচার্য স্পিকিং। আমি রথীন্দ্র নারায়ণ, রজতের বাবা। কোনো কিছু পেলেন কি? মানে রজতের খোঁজ পেলেন কি? না, এইমাত্র একটা চিঠি পেলাম, তা নিয়ে আপনার অফিসে যাচ্ছি। কোথাও যাবেন না। রজতের বাবার কাছ থেকে চিঠিটা নিয়েই এক নিঃশ্বাসে পড়ে ফেলল চন্দ্রদীপ। লিখেছে, রথীন বাবু, রজতকে এখনো প্রাণে মারিনি, ওকে বাঁচিয়ে রেখেছি। বুধবারের মধ্যে 50,000 টাকা মুক্তিপণ পাঠাতে হবে, তবে ছেলে ফেরত পাবেন। ইতি বল্টু। চিঠিটা পড়েই চন্দ্রদীপ বলল, বল্টু বাড়িতে নেই। নেই মানে 3 বছর নেই। অথচ এই চিঠিটা বল্টুর নাম কেন? কিভাবে হলো? আমি বললাম, আমার মনে হয় বল্টুর নামের আড়ালে অন্য কোনো নায়ক লুকিয়ে আছে। আই মিন বল্টু নট রিয়েল অ্যাক্টর, রাইট? ব্যাপারটা বল্টুর হলে বল্টুর নিজের নামে মুক্তিপণ চেয়ে চিঠি দিত না। জানি না বল্টু কিডন্যাপ কেসের সঙ্গে জড়িত কিনা, তবে আমার দৃঢ় বিশ্বাস এ চিঠি বল্টু লিখতেই পারে না। চিঠিটা অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে দেখতে থাকে চন্দ্রদীপ। চিঠিটা কোন পোস্ট অফিস থেকে ডিসপ্যাচ করা হয়েছে তাও খুঁটিয়ে জানার চেষ্টা করে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে। তারপর হঠাৎ মন্তব্য করে, মিস্টার মন্ডল, হারি আপ, এখনই কোলাঘাট যেতে হবে। পুলিশ সমেত জিপ গাড়িটা থামলো কোলাঘাট ব্রিজ পেরিয়ে একটা বাঁকের মুখে। চন্দ্রদীপ জানায়, মিস্টার মন্ডল, তৈরি হয়ে নিন, কালপ্রিট কোলাঘাটে লুকিয়ে রয়েছে। পুলিশের জিপটা আওয়াজ করে থামতেই দোতলার একটা ঘরের জানলা যেন দ্রুত বন্ধ হয়ে গেল। চন্দ্রদীপ দেরি না করে উদ্যত রাইফেল হাতে ছুটে গেল দোতলায়। তারপর গোলাগুলির শব্দ কানে এলো। তেমনি নিস্তব্ধ বাতাসে ছড়িয়ে পড়ল কার যেন আর্তনাদ। জিপ থেকে উঁকি মেরে দেখি চন্দ্রদীপ একজন যুবকের জামার কলার ধরে হিড় হিড় করে টেনে আনছে নিচের দিকে।
আর বলছে, বল বল শয়তান, রজত কোথায়? বলছি বলছি আমি সব বলছি, আমাকে প্রাণে মারবেন না। সতু, অনেক মানুষের চোখে ধুলো দিয়েছো, শুধু পুলিশের চোখে ধুলো দিতে পারলে না। তুমি বল্টুর নামে দোষ চাপিয়ে কার্যসিদ্ধি করতে চেয়েছিলে। পরে সতুর কথা মতো রজতকে উদ্ধার করা হলো এক বন্ধ অন্ধকার ঘর থেকে। আমি জানতে চাইলাম, চন্দ্রদীপ, কোলাঘাটে যে রজতের কিডন্যাপার আত্মগোপন করে আছে তা জানলে কি করে? মুক্তিপঞ্চে পাঠানো চিঠিতে কেটিপিপি মানে কোলাঘাট থার্মাল পাওয়ার প্রজেক্ট পোস্ট অফিসের শিলমোহর ছিল। এছাড়া আগেই বলেছি, সতু বল্টুকে ব্ল্যাকমেল করে নিজে যে ধোয়া তুলসী পাতা সাজতে চায় তা ওর পাঠানো চিঠির হাতের লেখা মিলিয়ে জানতে পারি। আর তৃতীয়ত, ছোটবেলায় বল্টু গুন্ডা প্রকৃতির ছিল বলেই বল্টুর নামে সবার চোখে ধুলো দেবার মতলব করেছে সতু। সতু এবার নিজের দোষ স্বীকার করে বলে, ঠিক বলেছেন স্যার, বল্টুর নামের আড়ালে বরদা মানে রজতের বাবাকে জব্দ করতে চেয়েছিলুম। সেই জব্দ করতে আমি প্রাইভেট কার নিয়ে স্কুল গেটের দূরে অপেক্ষা করছিলাম। তারপর ছোট কাকা হিসাবে ভাইপো রজতকে গাড়ি করে ঠাকুরপুকুরের বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে এখানে তুলে আনি। জানি তোমার বরদা বাবার সম্পত্তি থেকে তোমাদের ফাঁকি দিয়ে বড় লোক হতে চান বলেই এই প্রতিশোধ দিলে। আগে হ্যাঁ স্যার, দাদাকে জব্দ করতেই ভাইপোকে তুলে আনি, নইলে রজতের কোনো দোষ নেই, আমাকে মুক্তি দিন। পুলিশ অফিসার মিস্টার মণিময় মণ্ডল বললেন, চলুন এখন থানায়, মুক্তি পাবেন কি পাবেন না তা বিচার করবে আদালত। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এই ধরনের আরও নতুন নতুন গল্প শুনতে কাহিনী চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক, শেয়ার ও কমেন্টস অবশ্যই করবেন। ধন্যবাদ।